Hello students, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি ইনঅর্গানিক কেমিস্ট্রি ক্লাস নাম্বার 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসে আমরা যতদূর পড়েছি আজকে আমরা তারপর থেকে পড়ব। তোমরা অবশ্যই যারা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসগুলো দেখোনি তারা ডেফিনেটলি ক্লাস দুটো আগে দেখে নাও, তারপরে তোমরা এই পার্ট 3 ক্লাসটা দেখবে। ঠিক আছে? এবং আমি তোমাদেরকে বলেছি যে এই যে জায়গাটা আমি তোমাদেরকে একদম ছোট ছোট ভিডিওর মাধ্যমে 20 থেকে 25 মিনিটসের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করে দেব। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যামোনিয়া ও ইউরিয়ার শিল্প উৎপাদন এবং তার ব্যবহার, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ অ্যামোনিয়া এবং ইউরিয়া। কিভাবে আমরা সেগুলোকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমরা প্রিপেয়ার করতে পারি এবং তাদের যে সেই ইউজগুলো কি হবে সেটা নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। এখন প্রথমে কি বলা হচ্ছে দেখো, অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। এই যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিটার নাম হচ্ছে হেবার পদ্ধতি। বলতে পারো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সাম প্রসপেক্টিভ দিক থেকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মাধ্যমিক 2026-এর জন্য এই হেবার প্রসেসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো কি বলছে দেখো। বলছে অনুঘটক রূপে আয়রন চূর্ণ, ঠিক আছে, আয়রন চূর্ণ থাকবে। আর উদ্দীপক রূপে কি থাকবে, K2O, ওকে, পটাশিয়াম অক্সাইড এবং হচ্ছে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে। এদের মিশ্রণটা নেওয়া হবে কি অনুপাতে নেওয়া হবে, সেটা হচ্ছে 1:3 রেশিওতে নেওয়া হবে। এই জিনিসটা খেয়াল রাখবে কিন্তু, এদের যে মিশ্রণটা সেটা নেওয়া হবে কত, 1:3 রেশিওতে। বিশুদ্ধ এবং শুষ্ক নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে 200 অ্যাটম বায়ুমণ্ডলীয় চাপে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এত কিছু জিনিস আমি তোমাদেরকে বললাম। তো চলো ঠিক আছে, আমরা একদম জিনিসটাকে পুরো সিম্পলিফাই করে নিই। তাহলে কাকে কাকে নিচ্ছি, আমরা নিচ্ছি তোমার নাইট্রোজেনকে নিচ্ছি। তাহলে নাইট্রোজেন নিলাম। আর কাকে নেবো, আর হচ্ছে আমরা হাইড্রোজেনকে নেবো। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন নিলাম। দিয়ে বলছে এই যে রিয়াকশনটা যেটা হবে এটা কিন্তু উভয়মুখী, মানে দুদিকেই হবে। মানে নাইট্রোজেন হাইড্রোজেনকে মিশিয়ে যখন অ্যামোনিয়া তৈরি হচ্ছে, ওটাকে যদি আমরা ব্রেক করি তাহলে এক্স্যাক্টলি নাইট্রোজেন হাইড্রোজেনের সেপারেট হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার কি, অ্যামোনিয়া NH3, এবং কি হবে এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। ওকে, বেশ, এটা তাপদায়ী বিক্রিয়া আমরা এটাকে বলছি। এখন এই যে জিনিসটা ঘটবে, এটা ঘটার জন্য আমার কিছু কিছু স্পেসিফাইড কিছু জিনিস আছে, সেগুলো আমার দরকার হবে। সেগুলো কি কি সেগুলো আমরা একটু দেখবো। যেমন দেখো কি কি লাগবে আমাদের, আমাদের লাগবে আয়রন চূর্ণ লাগবে। তার মানে আমাদের লাগবে এখানে এই রিয়াকশনটা হওয়ার জন্য আমাদের কি কি লাগবে সাবস্টিটিউট হিসেবে, আমাদের লাগছে আয়রন, লাগছে Fe, লাগছে আর কি লাগছে, আর উদ্দীপক হিসাবে মানে অনুঘটকের মধ্যেই পড়ে, যেগুলো ক্যাটালিস্টের মধ্যে পড়ে। উদ্দীপক মানে যারা কি করছে এই রিয়াকশনটাকে আরো বাড়িয়ে দেবে বা ত্বরান্বিত করবে যেটাকে আমরা বলি, সেটা হিসেবে আমরা কি নেবো, আমরা নেবো হচ্ছে K2O, পটাশিয়াম অক্সাইড নেবো। আর কি নেবো, আমরা নেবো Al2O3, এটা নেবো Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড নেবো। এখন মজার বিষয় হচ্ছে এদের যে মিশ্রণটা আমরা নেবো, এটা কিন্তু আমরা মানে এক্স্যাক্টলি কিরকম ভাবে নেবো, এটা হচ্ছে তোমার এই জিনিসটা আমরা নিতেই হবে আমাদেরকে কিন্তু। তাহলে এই দুটো জিনিস আমাদের লাগবে। আর নাইট্রোজেন আর হাইড্রোজেনের যে রেশিওটা থাকবে সেটা তোমার থাকবে 1:3। এটাকে ব্যালেন্স করার জন্য তাকে এদিকে 3 করতে হবে, এটা 2 করলাম। তাহলে এদের যে রেশিওটা অর্থাৎ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, এটার রেশিওটা হচ্ছে কত, 1:3। এই রেশিওতে কিন্তু কি হবে, আবার নিতে হবে। নেওয়া হলো, বেশ। এরপর কি করতে হবে, আমাদেরকে হিট দিতে হবে। এবং হিটটা কতটা দিতে হবে, অনেকটা বেশি দিতে হবে, কারণ টেম্পারেচারটা প্রায় 450 ডিগ্রি সেন্টিগ্রেড, 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করতে হবে। শুধু তাই নয়, অ্যাটমসফেরিক প্রেশারটা অনেক হাই রাখতে হবে। কত রাখতে হবে না, 200। আমরা অ্যাটমসফেরিক প্রেশারটা যেটা রাখবো সেটা হচ্ছে 200 atm। ওকে, এতগুলো কন্ডিশন থাকলে তবেই কি হবে, তোমার অ্যামোনিয়া তৈরি করা হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো তারপরে কি বলতে চাইছি আমি বলি। এই পদ্ধতিতে দুটি মৌলের নাইট্রোজেন ও হাইড্রোজেন সরাসরি সংযোগে অ্যামোনিয়া তৈরি করা হয়। বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে নির্গত মিশ্রণে উৎপাদিত পদার্থ হিসেবে শতকরা 10 থেকে 12 ভাগ অ্যামোনিয়া থাকে। অবিকৃত নাইট্রোজেন ও হাইড্রোজেনের মিশ্রণকে পুনরায় চাপ প্রয়োগ করে অ্যামোনিয়া উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, ঠিক আছে। তার মানে কি হলো বলতো, এই যে রিয়াকশনটা আমরা যেটা দেখলাম এটা কি হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টলি নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া
তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাটাতে আমাদের আশা করছি কোনো রকম ডাউট থাকার কিছু কথা নয়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কী কন্ডিশন লাগবে, সেগুলো সব এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের পরীক্ষার পার্সপেক্টিভ দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এই যে প্রসেসটা আছে হেবার প্রসেস, এটা কিন্তু আমাদের এক্সাম পার্সপেক্টিভ দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চল তারপরে চলে আসি। এরপর আমরা দেখবো যে অ্যামোনিয়ার ইউজ কোথায় কোথায় হয়, এটার ব্যবহার কী কী আছে। প্রথমত হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ফসফেট প্রভৃতি অজৈব সার এবং ইউরিয়া প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে সমস্ত কৃষিকার্যে যে সমস্ত সারগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলো কী কী সার ব্যবহার করে থাকি দেখো, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, এই ধরনের বিভিন্ন ইনঅর্গানিক যে সারগুলো আমরা যে মানে ফার্টিলাইজার হিসেবে আমরা ইউজ করে থাকি, সেগুলো ডেফিনেটলি তৈরি করতে অ্যামোনিয়া করবে। এবং অ্যামোনিয়া থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা সার হিসেবে পাই, যেটা হচ্ছে ইউরিয়া। ওকে, এটা তৈরি করতে হয়। এছাড়া অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, আমাদের ক্লাস 10-তেই আছে নাইট্রিক অ্যাসিড প্রিপারেশন আছে, সেখানে আমরা অসওয়াল্ড মেথডটা পড়বো। এবং আমরা দেখব কৃত্রিম সিল্ক, যেটা রেয়ন বলছি, সেই রেয়ন, নাইলন, প্লাস্টিক প্রস্তুতিতে কিন্তু অ্যামোনিয়া দরকার। আর একটা হচ্ছে বিস্ফোরক পদার্থ NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, এটা এক ধরনের রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, বিস্ফোরক পদার্থ। এটা প্রস্তুত করতে কিন্তু অ্যামোনিয়া ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যামোনিয়ার ইউজটা এখান থেকে আমরা দেখে নিলাম। এরপরে দেখো রয়েছে কি, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি। এটাও কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। দেখো, ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতির জন্য আমাদের কী কী জিনিস পড়তে হবে সেটা দেখো। প্রথমত বলছে উচ্চ চাপ, প্রেশারটা কত হতে হবে, 175 বায়ুমণ্ডলীয় প্রেশার ডেফিনেটলি হতে হবে। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বদ্ধ পাত্রে তরল অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে ইউরিয়া প্রস্তুত করা হয়। এই বিক্রিয়ার প্রথম ধাপে অ্যামোনিয়াম কার্বামেট এটা তৈরি হচ্ছে এবং এটি বিয়োজিত হয়ে ইউরিয়া তৈরি করে। ব্যাস, এই যে রিয়াকশনটা আছে, এই রিয়াকশনটা আমাদের দুটো স্টেপে হয়। আমি প্রথম তোমাদেরকে প্রত্যেকটা স্টেপকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এখানে দেখাবো। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে বলছে কাকে কাকে নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে তরল অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়াকে আমরা নিচ্ছি। তার লিকুইড অ্যামোনিয়া নেওয়া হচ্ছে, ঠিক আছে, তার মানে আমরা কি নিচ্ছে NH3 নিলাম, বেশ নিলাম। তার সাথে আর কাকে নিচ্ছি, দেখো এখানে নেওয়া হয়েছে, দেখো কার্বন ডাইঅক্সাইড CO2 কে নিলাম, নেওয়া হলো। নেওয়ার পরে দেখো এই বিক্রিয়াগুলো বোথ সাইডে হয় বলে আমরা এই ধরনের রিয়াকশন আমরা দিচ্ছি, মানে এই ধরনের মানে সাইন আমরা দিচ্ছি, রিয়াকশন নয় সাইন আমরা দিচ্ছি। দেখো এই বিক্রিয়া যেটা ফার্স্ট স্টেপ, মানে এটা ধরো স্টেজ 1, ঠিক আছে, এই স্টেজ 1-এ কি তৈরি হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, যার সংকেতটা হচ্ছে H2NCOO NH4, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়ে গেল, বেশ। তারপরে নেক্সট কি করব, স্টেপ 2। এখন সেকেন্ড স্টেজে বা সেকেন্ড ধাপ বলতে পারো। হ্যাঁ, এটা করার জন্য কিন্তু আমার এখানে কন্ডিশন লাগবে। কন্ডিশন কি লাগছে, কন্ডিশন লাগছে যে অ্যাটমসফেরিক প্রেশারটা হবে 175, ঠিক আছে, 175 অ্যাটমসফেরিক প্রেশার লাগবে, 175 প্রেশার থাকবে, খুবই উচ্চ চাপ থাকবে। টেম্পারেচারটা হতে হবে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, তার মানে টেম্পারেচারও কিন্তু ভালোই লাগছে। ঠিক আছে, তাহলে এটা তৈরি হলো স্টেপ মানে স্টেজ 1-এতে। এরপরে কি হবে, এই যে অ্যামোনিয়াম কার্বামেট যেটা আছে H2NCOO NH4, এইটা কি হয়, এটা ডাইরেক্টলি ব্রেক করে, এটা ব্রেক করে তৈরি করছে তোমার H2N, ধরো ইউরিয়া তৈরি করছে H2NCOO NH4 প্লাস হচ্ছে H2O, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি যে দেখো এটা, আচ্ছা সরি, এটা NH4 হবে না, আমি একই লিখে দিলাম, এটা NH2 হবে, ইউরিয়া হবে, তো এটা H2 হবে। দেখো তাহলে এই যে অ্যামোনিয়াম কার্বামেট যেটা রয়েছে, এই অ্যামোনিয়াম কার্বামেটটা সরাসরি ভেঙে গিয়ে কি করছে, ইউরিয়া তৈরি করছে আর হচ্ছে তোমার ওয়াটার তৈরি করছে, ঠিক আছে। তাহলে এই যে ইউরিয়ার যে জলীয় দ্রবণ, সেই দ্রবণকে আমরা যদি বায়ুশূন্য বাষ্পায়ন পাত্রে যদি স্টিমের মধ্য দিয়ে যদি গরম করি, তাহলে সেটা কি হবে, আস্তে আস্তে, মানে সিম্পলি কথা হচ্ছে একে হিট দাও, হিট দিয়ে যে ওয়াটার রয়েছে সেটাকে ভেপারাইজ করে বাইরে বের করে দাও, ব্যাস, একদম সিম্পল ওয়ান শট ফর্মুলা। ওকে, তাহলে তোমাদেরকে আরেকবার আমি পুরো জিনিসটা একটু ডিটেলসে বলছি, একটু মন দিয়ে শোনো ভালো করে। দেখো প্রথমত হচ্ছে যে এই যে ইউরিয়াটা যে তৈরি করব আমরা, সেটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে, আমাদের লাগছে অ্যামোনিয়া লাগছে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লাগছে, প্রথমত এই জিনিসটা লাগবে। কন্ডিশন কি না স্যার, কন্ডিশন হচ্ছে টেম্পারেচার হতে হবে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। ওকে, এটা আমি মেনে নিলাম, ওকে নো প্রবলেম।
কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারটা খুব হাই হতে হবে, সেটা হচ্ছে 175 ATM হতে হবে। তাহলে কি হবে, তাহলে আমার তৈরি হবে অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেট H2NC NH4, এই অ্যামোনিয়াম কার্বামেট থেকে এটা এটা কি হবে, পরবর্তীকালে স্টেজ 2 তে এটা নিজে নিজেই ব্রেক করবে। এটা যখন বিয়োজিত হবে, এটা বিয়োজিত হয়ে কি তৈরি করবে, ইউরিয়া তৈরি করবে H2NCONH2, আর কি করবে, আর হচ্ছে জল তৈরি করবে। এই যে জলটা থাকবে তাকে যদি আমরা হিট দিই, তাহলে আস্তে আস্তে কি হবে, ওটা ভেপারাইজড হয়ে বাইরে বেরিয়ে চলে যাবে। আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, তারপরে চলে আসি। এরপর এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ইউরিয়ার ব্যবহার। এখন দেখো ইউরিয়া মেনলি কি হিসেবে আমরা ইউজ করে থাকি, দেখো ইউরিয়ার ব্যবহারটা দেখি। ইউরিয়া হচ্ছে বিভিন্ন ধরনের নাইট্রোজেন গঠিত জৈব সার হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ইউরিয়া হচ্ছে ফর্মালডিহাইড প্লাস্টিক উৎপাদনে, কালাজ্বরের ওষুধ, ইউরিয়া স্টিবামিন ঘুমের ওষুধ, বারবিটিরেক নামক জৈব যৌগ প্রস্তুতিতে, নাইট্রোসেলুলোজ, সেলোফোন, রেয়ন প্রভৃতি শিল্প উৎপাদনে ইউরিয়া ব্যবহার করা হয়। তাহলে ইউরিয়ার ব্যবহার আমরা এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন আমরা করে নেবো। তো এখানে যেটা ইম্পর্টেন্ট, ধরো নাইট্রোজেন গঠিত সার হিসেবে, এটা তো আমরা জানি সবাই। তবে এটা কিন্তু মনে রাখবে, অনেক সময় আমাদের পরীক্ষাতে একটা এমসিকিউ কোশ্চেন আছে, এটা দিয়ে দেয়। ঠিক আছে, বারবিটিউরেট এর তৈরি করতে নিচের কোন যৌগটি ব্যবহার করা হয়, সেটা কিন্তু মনে রাখবে ইউরিয়া ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারলে। তাহলে আজকের এতদূর পর্যন্ত আমাদের কি হলো, আমাদের কিন্তু অ্যামোনিয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, অ্যামোনিয়া আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা যে জিনিসটা পড়তে শুরু করব সেটা হচ্ছে স্যার হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, এই H2S, এই H2Sটা আমরা কিন্তু এবারে পড়বো। আমাদের নেক্সট টপিক হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই H2S আমরা পড়ব। দেখো H2Sটা আমরা কিভাবে তৈরি করি সেটা আমরা একটু দেখব। ওকে, প্রথমত হচ্ছে এই পরীক্ষাগার প্রস্তুতির নীতি এবং শর্ত কি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলি কিন্তু পরীক্ষাতে আমাদের পড়ে। ঠিক আছে, প্রসেস কিন্তু আমাদের এই যে পদ্ধতি কিন্তু আমাদের পরীক্ষায় পড়বে না, এটা আমাদের দরকারও পড়বে না। ওকে, তাহলে দেখো পরীক্ষাগার প্রস্তুতির নীতি কি কি লাগছে, দেখো বলছে সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইডের সঙ্গে লঘু HCl মানে সরি H2SO4 এর বিক্রিয়ায় H2S গ্যাস উৎপন্ন হয়। দেখো কি বলতে চাইছে, তাহলে কি লাগছে, ফেরাস সালফাইড। ফেরাস সালফাইড মানে কি, FeS। তার সাথে কাকে মেশাচ্ছি, তার সাথে আমরা দিচ্ছি সেটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, এবং এটা থাকবে ডাইলুটেড H2SO4 দিলাম। তাহলে দেওয়ার পরে কি হবে, দেখো একটা কম্পাউন্ড আমরা কি তৈরি করতে চাইছি, আমরা চাইছি H2S হাইড্রোজেন সালফাইড। তাহলে H2S তো ডেফিনেটলি এখানে হবে, এটা গ্যাস উপর দিয়ে উঠে যাবে। আর দেখো কি আছে, দেখো এখানে Fe আছে আর এখানে আছে SO4 আছে, তাহলে এটা তৈরি হয়ে যাবে তোমার FeSO4। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের, এই রিয়াকশনটা আমরা মনে রাখবো। তাহলে এখানে আমরা রিয়াকশন মনে রাখলাম। আর এখানে কন্ডিশন কি আছে, এখানে কন্ডিশন কিছুই নেই, নর্মাল মানে রুম টেম্পারেচারে এই ঘটনাটা কিন্তু ঘটে। তার মানে FeS মানে ফেরাস সালফাইড, এবং যদি আমরা সালফিউরিক অ্যাসিডে যদি আমরা মিক্সচার নিই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, নর্মালি H2S গ্যাস তৈরি হবে, যে গ্যাসটাকে আমরা এই গ্যাস জারের মধ্যে বা কন্টেনারের মধ্যে আমরা এটাকে জমা করব। এখন একটা জিনিস এখানে মনে রাখবে, যে এই যে H2S যে গ্যাসটা আছে, এটা কিন্তু বায়ুর চেয়ে ভারী হয়, যার জন্য কি হচ্ছে, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস দ্বারা এটা সংগ্রহণ করা হয়। ঠিক আছে, এই যে গ্যাস সংগ্রহটা কিভাবে হচ্ছে, যখন এই গ্যাসটা যখন এই নিচে দিয়ে এখানে ঢুকছে, কারণ যেহেতু এটা হেভি হয় এয়ারের থেকে, তাহলে এয়ারটা কি হবে, এয়ারটা আস্তে 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 এইদিকে বেরিয়ে চলে যাবে। ওকে, তাহলে আমরা এই জায়গাটা কিন্তু একটু নোট ডাউন করবো, কি যে এটা কি হচ্ছে, এটা বায়ুর চেয়ে ভারী, অর্থাৎ এয়ারের থেকে হেভি হওয়ার জন্য এটা কি হচ্ছে, বায়ুর ঊর্ধ্ব অপসারণ। ঠিক আছে, আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, সেটা হচ্ছে গ্যাস দ্বারা আস্তে 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 জমা হয়। ঠিক আছে, এখন লেড অ্যাসিডের দ্রবণে এই সিক্ত কাগজ ধরলে যদি কাগজটি কালো হয়ে যায়, তবে বুঝতে হবে গ্যাস জারটি H2S গ্যাস দ্বারা। আচ্ছা, এটা আমরা বুঝতে পারবো যে ধরো যে গ্যাসটা বের হচ্ছে, সেই গ্যাসটা H2S কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব, আমরা একটা টেস্ট করব, যে হ্যাঁ যে গ্যাসটা আছে সেটা হচ্ছে লেড অ্যাসিটেটের একটা দ্রবণ নেবো। সেই দ্রবণের একটা মানে সেই দ্রবণের মধ্যে ডোবানো থাকবে একটা কাগজকে। সেই কাগজের মধ্যে যদি ধরি, যে কাগজের কালারটা যদি ব্ল্যাক হয়ে যায়, যদি কালো হয়ে যায়, তাহলে আমরা মনে রাখবো যে তোমার ওই যে গ্যাসটা যেটা বের হচ্ছে, সেই গ্যাসটা হচ্ছে তোমার H2S। ঠিক আছে, বেশ, আশা করি এটা বুঝতে পেরেছো। আর এটাকে আমরা কোনোভাবেই কিন্তু জলের নিম্ন অপসারণ দ্বারা এটা সংগ্রহ করি না, তার কারণ হচ্ছে কি H2S কিন্তু জলের মধ্যে কি হচ্ছে, সলিউবল, জলের মধ্যে গুলে যায়। ঠিক আছে, ঠিক আছে, সলিউবল ইন ওয়াটার, তার জন্য হাইলি সলিউবল ডেফিনেটলি, সেজন্য কিন্তু আমরা এটা করি না। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে চলো আমরা হাইড্রোজেন সালফাইডের আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে কিপস অ্যাপারেচার্সের মাধ্যমে আমরা কিভাবে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা আমরা প্রিপেয়ার করব। ওকে, চলো।
দেখো এটা যেটা আছে আমাদের, এটা কি আছে বলো তো? এটা একটা ইনস্ট্রুমেন্ট আছে, কিপস ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টের যে সেটআপটা তুমি দেখতে পাচ্ছ, এই সেটআপটা অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই। তো এই সেটআপের মাধ্যমে আমরা কিভাবে H2S গ্যাসকে প্রিপেয়ার করব সেটা আমরা একটু দেখবো। এটা আমাদের অনেক সময় পরীক্ষাতে পড়ে। দেখো কি করেছে, আমি যেরকম অ্যাজ ইট ইজ ইনস্ট্রুমেন্টটা রয়েছে তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে যে লেখাটা আছে আমি পুরো লাইন বাই লাইন পড়বো, আর এটার সাথে সাথে কিন্তু আমরা এক্সপ্লেন করবো। ওকে, তো চলো দেখি কি বলছে। বলছে পরীক্ষাগারে প্রয়োজন মতো নিরবিচ্ছিন্নভাবে H2S গ্যাস পেতে ক্রিপ যন্ত্র ব্যবহার করা হয়। এর যে ইনস্ট্রুমেন্টটা বা যে সেটআপটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে কিপ যন্ত্র বলা হয়ে থাকে, কিপ অ্যাপারেচার্স বলে এটাকে। এই যন্ত্রের দুটি অংশ আছে। উপরের অংশটিকে দীর্ঘ নল সহ গলিত গোলক এ, আচ্ছা এই যে অংশটা আছে এখান থেকে এতটা পর্যন্ত, এটাকে আমরা এ বলছি। আর নিচের অংশটি পূর্ণ গোলক যেটা আছে এটাকে আমরা বি, আর যেটা অর্ধ গোলক আছে সেটাকে আমরা সি। এরকম ভাবে আমরা এই জিনিসটাকে সেটআপটাকে রেডি করেছি। এরপর দেখো এখন বি গোলকে কি আছে, এফইএস নেওয়া হচ্ছে। ওকে, এফইএস কোথায় নিচ্ছে আমরা? বি গোলকের মধ্যে। বেশ, নিলাম। তারপরে কি বলেছে, এ গোলকের ফানেলের মধ্যে দিয়ে লঘু H2S উপর ঢাললে ওই অ্যাসিড এফইএস এর সংস্পর্শে আসে। আচ্ছা, এখানে কি হচ্ছে, আস্তে 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 আমরা কি ঢালছি, আমরা ঢালছি হচ্ছে লঘু H2S উপর, ডাইলুটেড H2S উপর। তাহলে আমরা এফইএস নিয়েছি, আর নিলাম কি H2SO4, এটাকে আমরা ঢালছি। তাহলে কি হবে, এটা আমাদের হবে FeSO4 প্লাস H2S, ব্যাস আমার দরকার H2S। ওকে, তাহলে দেখো এখন যদি আমরা স্টপ ককটা যদি খুলে দিই, তাহলে কি হচ্ছে, আস্তে 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 এই যে H2S গ্যাসটা, এই গ্যাসটা এদিক থেকে বেরোতে স্টার্ট করবে। সিম্পল ব্যাপার, তাই না? কারণ H2SO4 যখনই FeS এর সংস্পর্শে আসবে তখনই কিন্তু কিছু নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারে কি হবে, H2S গ্যাসটা উৎপন্ন হবে। এখন বি গোলকে যে যুক্ত নির্গমন নলের সঙ্গে স্টপ কক যেটা লাগানো থাকে সেটা যদি আমরা খুলে দিই, তাহলে H2S গ্যাস বেরিয়ে আসবে। স্টপ ককটা বন্ধ করে দিলে উৎপন্ন গ্যাস বেরিয়ে যেতে পারে না ও অ্যাসিডের উপর চাপ প্রয়োগ করে, ফলে নিচের সি গোলককে অ্যাসিডের তল নেমে যায় ও এ গোলকের লম্বা নল দিয়ে কিছুটা উপরে উঠে যায়। এই অবস্থায় FeS এর সঙ্গে লঘু H2S উপর সংযোগ বিচ্ছিন্ন হয়, H2S এর উৎপাদনটা বন্ধ হয়। আচ্ছা, বুঝতে পারলে? যদি আমি এই জায়গাটাকে ব্লক করে দিই তাহলে কি হবে, তাহলে এই গ্যাসটা আস্তে 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 কি হবে, এই গ্যাসটা নিচের দিকে নামতে শুরু করবে। ঠিক আছে, ধর অ্যাসিডের উপর কি হবে, অ্যাসিড এই যে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডের উপর চাপ প্রয়োগ করবে। তাহলে চাপ প্রয়োগের ফলে কি হচ্ছে, নিচে যে অ্যাসিডের যে লেয়ারটা, সেই লেয়ারটাকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, এবং এগুলোকে লম্বা যে নল আছে সেই নলে কিছুটা উপরের দিকে তোমার উঠে যাবে। এই অবস্থায় কি হচ্ছে, Fe2, এই FeS এর সাথে H2S উপরে কিন্তু সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, যার ফলে কি হচ্ছে, তোমার আর কোনো রকম ভাবে গ্যাস উৎপাদনটা হবে না। সেই জন্য কি করতে হবে, আমাকে এই স্টপ ককটা আলগা করতে হবে এবং এটাকে আমরা কন্টেনারের মধ্যে গ্যাসটাকে আমরা সংগ্রহ করে নেব। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এতটুকু জিনিসে আমরা থাকুক। আমি তোমাদেরকে বলেছি এটা আমরা পার্ট পার্ট করে পড়বো, খুব বেশি লেন্দি আমরা ভিডিওগুলো করবো না। আমরা 20 মিনিটসের মধ্যেই আমরা প্রত্যেকটা ক্লাসকে এরকম ছোটো ছোটো পার্টে আমরা ডিভাইড করেছি। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ক্লাসের যে পিডিএফ আছে সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকো এবং নেক্সট পার্টের জন্য অপেক্ষায় থাকো অবশ্যই। এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করতে ভুলবে না। চলো টাটা।